আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সামগ্রিক আয় এবং ব্যয় এই অধ্যায়ে অর্থনীতি প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর সামগ্রিক আয় ব্যয় বড় একটি অধ্যায়। এই অধ্যায়ের প্রথম ক্লাসটা আমরা ইতিমধ্যে ইউটিউবে আপলোড করেছি, তোমরা সেটা দেখেছ। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় ক্লাসটা দিতে যাচ্ছি। সামগ্রিক আয় ও ব্যয় এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। তো আমরা গত ক্লাসে জিএনপি নিয়ে কথা বলেছি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় এই অধ্যায়ের জিডিপি। জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, বাংলা হচ্ছে মোট দেশজ উৎপাদন। মোট দেশজ অথবা অভ্যন্তরীণ উৎপাদন। মোট দেশজ অথবা অভ্যন্তরীণ উৎপাদন এর ফুল মিনিংটা হচ্ছে GRSS গ্রস DOMESTIC ডোমেস্টিক প্রোডাক্ট DIC গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন অথবা মোট অভ্যন্তরীণ উৎপাদন। সংক্ষেপে আমরা এটাকে জিডিপি বলে থাকি। সংক্ষেপে আমরা এটাকে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কে আমরা জিডিপি বলে থাকি। তো আজকে আমরা এটা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা ইতিমধ্যে এই বিষয়টা বুঝতে পেরেছি যে অর্থনীতির কোনো বিষয়কে সংজ্ঞায়িত করতে হলে কিছু কি পয়েন্টস মনে রাখতে হয়, যে পয়েন্টগুলা জানা না থাকলে একটা বিষয়কে সংজ্ঞায়িত করা যায় না। তো একইভাবে জিডিপিকে সংজ্ঞায়িত করতে হলে এখানে আমাদের যে কয়েকটি কি পয়েন্টস মনে রাখতে হবে, তার এক নাম্বার হচ্ছে, প্রথমটি হচ্ছে, এটা অনেকটাই জিএনপির কনসেপ্টের মতোই। জিএনপির ক্লাসটা দেখলে জিডিপির ক্লাসটা সহজ হয়ে যাবে। তো প্রথম কি পয়েন্টস, এই বিষয়টাকে সংজ্ঞায়িত করতে হলে, বিষয়টাকে বুঝতে হলে প্রথম কি পয়েন্টস হচ্ছে একটি নির্দিষ্ট সময়। একটি নির্দিষ্ট সময়। এই সময়টা আমরা জিএনপির সংজ্ঞায় বলেছিলাম, একই জিনিস বলেছিলাম জিএনপির সংজ্ঞাতে, একটি নির্দিষ্ট সময় সাধারণত 1 বছর। সাধারণত 1 ইয়ার, 1 বছর। একটি নির্দিষ্ট সময় সাধারণত 1 বছর। 2 নম্বর কি পয়েন্টস, একটি দেশের অভ্যন্তরে উৎপাদন। একটি দেশের অভ্যন্তরের কি উৎপাদন।
চূড়ান্ত দ্রব্য বা সেবা। 3 নম্বর কি পয়েন্টস, চূড়ান্ত দ্রব্য বা সেবা। 4 নম্বর, এই দ্রব্য বা সেবার বাজার মূল্য, মার্কেট ভ্যালু, বাজার মূল্য। এই 4টা কি পয়েন্টস আমাদের মনে রাখতে হবে জিডিপি কে সংজ্ঞায়িত করতে হলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসুন আমরা এই 4টা কি পয়েন্টস একটু বোঝার চেষ্টা করি। প্রথম কি পয়েন্টস হচ্ছে একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছর। তো এখানে আমরা একটা নির্দিষ্ট সময় বলতে আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছি, 1 বছর বলতে আমরা বাংলাদেশে যদি আমরা 2018-19 অর্থ বছর যদি বলে থাকি, বুঝতে হবে 2018 সালের 1 জুলাই, 1 জুলাই 2018, আর 19 সালের 30 জুন 2019। তার মানে এখানে 12 মাস কি অন্তর্ভুক্ত হয়েছে, এটা 1 বছর কি করতেছে, নির্দেশ করতেছে। এরকম অর্থ বছরের মাধ্যমে আমরা এই সময়টাকে কি করি, গণনা করি, সময়টাকে আমরা বুঝিয়ে থাকি। এটা আমরা 1 বছর হিসেবে আমরা কি করলাম, বিবেচনায় দিলাম জিডিপি কে সংজ্ঞায়িত করতে অথবা জিডিপি কে পরিমাপ করতে। এটা গত ক্লাসে আমরা টেক্স আলোচনা করেছি, এটার আলোচনা গত ক্লাসেই দেয়া আছে, লেকচারটা দেখলে বুঝতে পারবে। এবার আসুন জিএনপির সংজ্ঞা। গত ক্লাসে জিএনপির সংজ্ঞায় আমরা 2 নম্বর কি পয়েন্টে লিখেছিলাম একটি দেশের জনগণ, আর আজকে জিডিপির সংজ্ঞায়িত করতে আমরা ব্যবহার করেছি একটি দেশের অভ্যন্তরীণ উৎপাদন। একটি দেশের জনগণ বলি নাই, কি বলেছি, একটি দেশের অভ্যন্তরের উৎপাদন। এখন একটি দেশের অভ্যন্তরে কাদের উৎপাদন, একটি দেশের অভ্যন্তরের জনগণের উৎপাদন। একটি দেশের অভ্যন্তরের জনগণ কারা, একটি দেশের অভ্যন্তরে ওই নির্দিষ্ট দেশের জনগণ রয়েছে। যেমন আমরা বাংলাদেশের জিডিপি যদি গণনা করি, বাংলাদেশের ভিতরে কারা আছে, বাংলাদেশের ভিতরে বাংলাদেশি জনগণ আছে। তাহলে বাংলাদেশের ভিতরে বাংলাদেশি জনগণ যে সমস্ত দ্রব্য অথবা সেবা উৎপাদন করবে তা অবশ্যই জিডিপির ভিতরে আসবে। কারণ দেশের অভ্যন্তরে উৎপাদন, দেশের অভ্যন্তরে বাংলাদেশি যে সমস্ত লোকেরা উৎপাদন করতেছে তার উৎপাদনটা জিডিপির ভিতরে আসবে। এবার আসো, বাংলাদেশের ভিতরে যে উৎপাদন হচ্ছে শুধুমাত্র বাংলাদেশি জনগণ উৎপাদনে নিয়োজিত নয়, বিদেশি জনগণ আছে। বাংলাদেশের ভিতরে বিদেশি জনগণ আছে। আমরা বিদেশি বিভিন্ন কোম্পানি দেখি, শেভরন কোম্পানি, এখানে বিদেশিরা কর্মে নিয়োজিত আছে। কোরিয়ান বিভিন্ন কোম্পানি আছে, চায়নার কোম্পানি আছে। তো এ সমস্ত বিভিন্ন কোম্পানিতে, বিশেষ করে গ্যাস কোম্পানি অথবা গার্মেন্টস বিভিন্ন কোম্পানি যেগুলো আছে, এক্সপোর্ট প্রসেসিং জোন যেগুলো হয়েছে, এখানে বিদেশিরা কর্মে কি আছে, নিয়োজিত আছে। তাদের উৎপাদনটাও জিডিপির ভিতরে আসবে, কারণ তারা আমাদের দেশের অভ্যন্তরে কি করতেছে, তারা উৎপাদনে নিয়োজিত আছে। তাহলে একটি দেশের অভ্যন্তরে উৎপাদন যদি হয়, সেটা যদি দেশি নাগরিক হয়, বিদেশি নাগরিক হয়, যেই হোক না কেন, তার উৎপাদনটা জিডিপির ভিতরে আসবে। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে, বাংলাদেশের জনগণ যারা বিদেশে আছে তাদের উৎপাদনটা কখনো জিডিপির ভিতরে আসবে না, জিডিপির ভিতরে তাদের উৎপাদনটা আসবে না। তাদের উৎপাদনটা কোথায় আসবে, গত ক্লাসে আমরা আলোচনা করেছি, তাদের উৎপাদনটা জিএনপির ভিতরে আসবে। কারণ জিএনপির সংজ্ঞায় আমরা বলেছিলাম একটি দেশের জনগণ, জিএনপির সংজ্ঞায়, কিন্তু জিডিপির সংজ্ঞায় আমরা জনগণ বলি নাই। আমরা বলেছি একটি দেশের অভ্যন্তরে
যে সমস্ত লোকেরা উৎপাদন করতেছে তাদের উৎপাদন, তার মানে দেশের অভ্যন্তরে দেশি এবং বিদেশি সকল জনগণের উৎপাদনটা আসবে, এটা বোঝাতে আমরা 2 নম্বর কি পয়েন্টসটা ব্যবহার করেছি। তাহলে সহজ কথায় মনে রাখো, জিডিপির ভিতরে বিদেশি জনগণের অবদান রয়েছে, কিন্তু জিএলপির ভিতরে বিদেশি জনগণের অবদান নাই। আশা করি আমরা 2 নম্বর কি পয়েন্টসটা বুঝতে সক্ষম হয়েছি। 3 নম্বর কি পয়েন্টস আমাদের আলোচনা হয়ে গেছে, তারপরে আমি আবারও বলতেছি 3 নম্বর কি পয়েন্টস হচ্ছে চূড়ান্ত দ্রব্য বা সেবা। জিএনপির সঙ্গে আমরা এটা আলোচনা করেছি। এখানে দ্রব্য বলতে আমরা যেটার বাহ্যিক অস্তিত্ব রয়েছে, যেটা আমরা দেখতে পাই, যেটা আমরা মুখ করতে পারি, যেখান থেকে উপযোগ পাই, সেটা হচ্ছে দ্রব্য। চাল, ডাল, তেল, পেঁয়াজ এগুলা হচ্ছে দ্রব্য, ভিজিবল জিনিস, আমরা এগুলো ভোগ করে থাকি, উপযোগ পেয়ে থাকি। সেবা হচ্ছে এগুলো দেখা যায় না, কিন্তু এটা উপলব্ধি করা যায়, এটা থেকে আমরা উপযোগও পেয়ে থাকি। শিক্ষকের সেবা, নার্সের সেবা, পুলিশের সেবা, উকিলের সেবা ইত্যাদি। আর চূড়ান্ত দ্রব্য, আমরা ম্যাক্রো ইকোনমিক্সে আমরা 3টা ভাগে দ্রব্যকে বিভক্ত করেছিলাম। আমরা প্রাথমিক দ্রব্য বলেছিলাম। প্রাথমিক দ্রব্যর সঙ্গে আমরা বলেছিলাম যে সমস্ত দ্রব্য উৎপাদন সেক্টর হতে পাওয়া যায়, প্রথমেই উৎপাদন করেই আমরা যে দ্রব্যটা পেয়ে থাকি সেটা হচ্ছে প্রাথমিক দ্রব্য। তারপরে আমরা বলেছিলাম 2 মাধ্যমিক দ্রব্য। প্রাথমিক দ্রব্যকে প্রক্রিয়াজাত করে যে দ্রব্য আমরা পাই এবং যে দ্রব্যটা চূড়ান্ত দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয় তাকে বলা হয় মাধ্যমিক দ্রব্য। তারপরে আমরা 3 নম্বরে বলেছিলাম চূড়ান্ত দ্রব্য, ফাইনাল গুডস। চূড়ান্ত দ্রব্য হচ্ছে যে সমস্ত দ্রব্য ভোগে ব্যবহার করা হয়, যে সমস্ত দ্রব্য ভোগে ব্যবহার করা হয় সেটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য। আমরা উদাহরণে বলেছিলাম যে গমের মূল্য, গম উৎপাদন সেক্টর হতে আমরা সরাসরি পেয়ে গেছি, আমরা গমকে বলতেছি প্রাথমিক দ্রব্য। গম হতে যদি আমরা ময়দা উৎপাদন করি প্রক্রিয়াজাত করে, তাহলে সেটা হয়ে যাবে মাধ্যমিক দ্রব্য। আর ময়দা হতে আমরা যদি রুটি উৎপাদন করি এবং এই রুটিটা আমরা ভোগে ব্যবহার করি, তাহলে সেটা হয়ে যাবে চূড়ান্ত দ্রব্য। তাহলে জিডিপির গণনায় গমকে নেওয়া যাবে না, ময়দাকে নেওয়া যাবে না, রুটি নিতে হবে। কেন? কারণ রুটির ভিতরে ময়দার প্রাইস, ময়দার ভিতরে গমের প্রাইস কি আছে? অন্তর্ভুক্ত আছে। তাহলে একই জিনিস যদি আমরা বারবার নিই, আমরা যদি জিডিপি গণনায় গমের মূল্য নেই, ময়দার মূল্য নেই, গমের মূল্য 10 টাকা নিলাম, ময়দার মূল্য 15 টাকা মনে করো, আর মনে করো 10 টাকার গম থেকে 15 টাকার ময়দা হয়েছে, আর 15 টাকার ময়দা থেকে 20 টাকার রুটি কি হয়েছে? রুটি হয়েছে মূল্যটা। তাহলে আমরা যদি 3টার মূল্য নেই, 20, 30, 40 কত? 45। তার মানে হচ্ছে আমাদের 3টার মূল্য যদি নেই, অতিরিক্ত পরিমাপ হয়ে যাবে। অতিরিক্ত পরিমাপকে আমরা অর্থনীতিতে বলি দ্বৈত গণনা সমস্যা। দ্বৈত গণনা সমস্যা দূর করার জন্য আমাদেরকে চূড়ান্ত দ্রব্যের মূল্য নিতে হবে। কারণ এই চূড়ান্ত দ্রব্যের মূল্য যদি নেই, তাহলে এই চূড়ান্ত দ্রব্যের মূল্যের ভিতরে এই গমের কি আছে? 10 টাকা আছে। ময়দা এই যে 10 টাকা কত টাকা বৃদ্ধি পেয়েছে? 5 টাকা বৃদ্ধি পেয়েছে। মূল্য সংযোজন হয়েছে 5 টাকা। এখানে মূল্য সংযোজন মানে কি? মূল্য বৃদ্ধি পেয়েছে, মানে দ্রব্য ট্রান্সফার হওয়ার সাথে সাথে মূল্যটা কি হয়ে গেছে? বৃদ্ধি পেয়েছে, মানে সংযোজন হয়েছে অর্থনীতিতে। এখানে সংযোজন হয়েছে 5, এই যে 10 আর কত? এই হচ্ছে 20। এই 20 যদি আমাকে নিতে হয়, এই 20 হচ্ছে তার অরিজিনাল প্রাইস, রিয়েল প্রাইস। এটা চূড়ান্ত দ্রব্যের মূল্যের কি হয়েছে? সমান হয়েছে। তো চূড়ান্ত দ্রব্যের মূল্যকে যদি বিবেচনা করতে হবে জিডিপির কথায়, চূড়ান্ত দ্রব্য বা সেবা, তাহলে চূড়ান্ত দ্রব্য কোনটি? রুটি। এই রুটির মূল্যকে বিবেচনা করতে হবে। আশা করি আমরা 3 নাম্বারটা বুঝতে পেরেছি। এবার আসো 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে বাজার মূল্য। 4 নাম্বার কি? বাজার মূল্য। যে দ্রব্যটা অর্থনীতিতে উৎপাদিত হয়েছে তার বাজার মূল্য থাকতে হবে। বাজার মূল্য যদি না থাকে তাহলে সেটা জিডিপিতে আসবে না।
এবং বাজার মূল্য না থাকলে সেটা জিএনপিতেও কি আসবে না। জিএনপি অথবা জিডিপিতে আসতে হলে ওই দ্রব্য বা সেবার বাজার মূল্য থাকতে হবে। একজন লোক একটা দ্রব্য উৎপাদন করে সেটা তার পারিবারিক ভোগের ক্ষেত্রে ব্যবহার করলো। গম উৎপাদন করেছে, গম পারিবারিক ভোগে ব্যবহার করেছে, গম বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় নাই, তাহলে বুঝতে হবে ওই গমের মূল্যটা জিডিপির ভিতরে আসবে না। জিডিপির ভিতরে আসতে হলে মার্কেট ভ্যালু থাকতে হবে। আমরা এই চারটা কি পয়েন্টস কি করলাম, শেষ করলাম। এই চারটা কি পয়েন্টস দিয়ে আমরা জিডিপিকে সংজ্ঞায়িত করতে পারবো। কাকে সংজ্ঞায়িত করতে পারবো? জিডিপিকে সংজ্ঞায়িত করতে পারবো। সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে একটি দেশের অভ্যন্তরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যকে জিডিপি বলা হয়। একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে একটি দেশের অভ্যন্তরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন হয় তার বাজার মূল্যকে জিডিপি বলা হয়। তোমরা খাতায় লিখে রাখতে পারো। একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে একটি দেশের অভ্যন্তরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন হয় তার বাজার মূল্যকে জিডিপি বলা হয়। তার বাজার মূল্যকে জিডিপি বলা হয়। তো আমরা জিডিপি সংজ্ঞায়িত কি করলাম, জিডিপিকে সংজ্ঞায়িত করলাম। এবার আসো আমরা জিএনপি এবং জিডিপি পড়েছি। এই জিএনপি এবং জিডিপির মধ্যে পার্থক্যটা আমরা একটু দেখব। জিএনপি এবং জিডিপির মধ্যে আমরা পার্থক্যটা নিয়ে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। জিএনপি ও জিডিপি, জিএনপি ও জিডিপি, জিএনপি ও জিডিপি এর মধ্যে পার্থক্য। জিএনপি এবং জিডিপি এর মধ্যে পার্থক্য। অলরেডি আমরা জিএনপির সংজ্ঞা আমরা শিখেছি। একটি নির্দিষ্ট সময় সাধারণত 1 বছরে একটি দেশের জনগণ যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন করে তার বাজার মূল্যকে জিএনপি বলা হয়। অপরদিকে একটি নির্দিষ্ট সময় সাধারণত 1 বছরে একটি দেশের অভ্যন্তরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন হয় তার বাজার মূল্যকে জিডিপি বলে। সংজ্ঞাগত পার্থক্য শেষ। এবার আসো জিএনপির ভিতরে একটি দেশের জনগণের অবদান স্বীকৃত বা একটি দেশের জনগণের অবদান রয়েছে। আমরা যে দেশের জিএনপি গণনা করব ওই দেশের জনগণের অবদানটা এখানে স্বীকার করা হয়। বাংলাদেশের জিএনপি যদি আমরা গণনা করি তাহলে এই জিএনপিতে শুধুমাত্র বাংলাদেশের জনগণের অবদানটাকে বিবেচনা করা হবে। অপরদিকে জিডিপি যদি আমরা গণনা করি তাহলে দেশি এবং বিদেশি উভয় দেশের জনগণের অবদানটা স্বীকার করা হয়। আমরা যদি বাংলাদেশের জিডিপি গণনা করি তাহলে বাংলাদেশের জনগণের অবদানের সাথে সাথে বিদেশি জনগণ, বিদেশের যে সমস্ত দেশের লোকেরা এখানে কর্ম নিয়োজিত আছে, বিদেশি জনগণের অবদান উৎপাদন এখানে কি করা হয়, স্বীকার করা হয়। জিএনপি
আমরা এই পার্থক্যটা বোঝার জন্য একটা সমীকরণ আমরা দিচ্ছি। জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস এক্স মাইনাস প্লাস এক্স মাইনাস এম। আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে রাখি বোঝার সুবিধার্থে। এই সমীকরণটা তোমাদের আত্মস্থ করতে হবে। জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম। আমরা এক্স দ্বারা সাধারণত এক্সপোর্ট রপ্তানি বুঝিয়ে থাকি, আর এম দ্বারা ইম্পোর্ট। এক্স দ্বারা আমরা সাধারণত কি বুঝিয়ে থাকি? এক্সপোর্ট রপ্তানি। আর এম হচ্ছে এম দ্বারা আমরা IMPORT ইম্পোর্ট আমদানি বুঝিয়ে থাকি সচরাচর। কিন্তু এখানে এই কনসেপ্টটা ঠিক আছে, কিন্তু একটা স্পেসিফিক মিনিং এই সমীকরণটাতে আছে। এক্স এর একটা স্পেসিফিক মিনিং, এম এর একটা স্পেসিফিক মিনিং। এই মিনিংটা মনে রাখতে হবে। মিনিংটা আমি লিখে দিচ্ছি। এক্স হচ্ছে, এক্স দ্বারা কি বোঝাচ্ছে? এক্স হচ্ছে বিদেশে অবস্থিত, বিদেশে অবস্থিত দেশীয় জনগণের আয়। বিদেশে অবস্থিত দেশীয় জনগণের আয় মুখস্থ করে ফেলতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট। এক্স হচ্ছে বিদেশে অবস্থিত দেশীয় জনগণের আয়। এক্স বিদেশে অবস্থিত দেশীয় জনগণের আয়, বিদেশে অবস্থিত দেশীয় জনগণের আয়। বিদেশে অবস্থিত দেশীয় জনগণের আয়, তার মানে আমাদের দেশের লোকজন যারা বিদেশে অবস্থান করে তাদের আয়টা কার ভিতরে আসবে? এক্স এর ভিতরে আসবে। বাংলাদেশের জনগণ যারা মিডল ইস্টে আছে, আমেরিকা, ইংল্যান্ডে আছে, তাদের উৎপাদনের আয়টা, তাদের আয়টা কার ভিতরে আসবে? এই এক্স এর ভিতরে আসবে। এই এক্স দ্বারা এটা বোঝাচ্ছে বিদেশে অবস্থিত দেশীয় জনগণের আয়। মানে আমরা জনশক্তি রপ্তানি থেকে যে আয়টা পাচ্ছি, জনশক্তি রপ্তানি থেকে যে আয়টা পাচ্ছি, এটা কার ভিতরে আসতেছে? এক্স এর ভিতরে আসতেছে। এই এক্সটার মিনিংটা মনে রাখতে হবে। বিদেশে অবস্থানরত, বিদেশে অবস্থানরত দেশীয় জনগণের আয় বা বিদেশে অবস্থিত। এম এম হচ্ছে দেশে অবস্থানরত, অবস্থানরত দেশে অবস্থানরত বিদেশি জনগণের আয়, বিদেশি জনগণের আয়। দেশে অবস্থিত বিদেশি, দেখিয়ে দিচ্ছি, জনগণের এইটা মনে রাখতে হবে। এম হচ্ছে দেশে অবস্থিত বিদেশি জনগণের আয়। মনে করো আমার বাংলাদেশে আমেরিকার একজন লোক শেভরন কোম্পানিতে কাজ করতেছে, তার উৎপাদনটা, তার উৎপাদন হতে প্রাপ্ত আয়টা কোথায় আসবে? এম এর ভিতরে আসবে, এম এর ভিতরে আসবে, এম এর ভিতরে আসবে। তাহলে খুব খেয়াল করো, আমরা মনে করো তোমার জিডিপির ফিগারটা তোমার কাছে দেয়া আছে, জিডিপির ফিগার 10,000 কোটি টাকা, জিডিপির একটা কি ফিগার দেয়া আছে। এই জিডিপির এই জিডিপির মধ্যে, এই জিডিপির মধ্যে কি আছে? দেশের জনগণের উৎপাদন আছে প্লাস বিদেশি জনগণের উৎপাদন আছে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করা দরকার। জিডিপির ভিতরে, জিডিপি যে আমরা ক্যালকুলেশন করেছি, জিডিপির ভিতরে আমরা জিডিপি ক্যালকুলেশন করেছি কিভাবে? দেশের ভিতরে উৎপাদন দ্বারা। আমরা আগে বলেছি দেশের ভিতরের উৎপাদনের মধ্যে দেশি বিদেশি উভয় দেশের জনগণের অবদান আছে। কিন্তু জিএনপি যদি আমরা ক্যালকুলেশন করি, জিএনপির ভিতরে বিদেশি জনগণের উৎপাদনটা আসবে না। এজন্য আমরা জিএনপি গণনায় এই জিডিপি থেকে, এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস এম, এম মানে এই
দেশে অবস্থানরত বিদেশি জনগণের আয় এটা বাদ দিতে হবে। কারণ জিএনপির ক্যালকুলেশনে বিদেশি জনগণের উৎপাদনটা আসবে না। আবার আরেকটা বিষয় লক্ষণীয়, এই জিডিপির ভিতরে আমরা জিডিপি যখন ক্যালকুলেশন করেছি তখন বিদেশি জনগণের আয়টা জিডিপির ভিতরে ছিল না। তাহলে জিএনপি গণনা করতে হলে ওই বিদেশি জনগণের আয়টা অন্তর্ভুক্ত করতে হবে। এজন্য আমরা কি করেছি, জিডিপির সাথে ওই জিনিসটা প্লাস করেছি। দেখো প্লাস এক্স বিদেশে অবস্থিত দেশীয় জনগণের আয়টা কি করতে হবে, জিডিপির সাথে প্লাস করতে হবে, জিএনপি দিতে হবে। আবার জিডিপির ভিতরে যে বিদেশের জনগণের উৎপাদনটা আছে এটা কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে একটা প্লাস একটা মাইনাস করে আমরা কি পেয়ে গেলাম, জিএনপি পেয়ে গেলাম। জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এখন এখান থেকে তিনটা প্রশ্ন পরীক্ষায় হতে পারে। এখান থেকে পার্থক্য তো প্রশ্ন আসতেই পারে, পাশাপাশি পার্থক্যের ভিতরে আরো কিছু প্রশ্ন আছে। তোমাকে বলতে পারে যে কখন জিএনপি গ্রেটার দেন জিডিপি হয়, কখন জিএনপি লেস দেন জিডিপি হয়, কখন জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি হয়, অথবা জিএনপি এবং জিডিপির মধ্যে সমতা হতে পারে কিনা, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো এখানে আমরা এই ধরনের প্রশ্ন আসলে এরকম সমীকরণ লিখে আমরা একটা সমীকরণ দিতে পারি। আমরা বলতে পারি যদি x is equal to m হয়, x is equal to যদি m হয়, কখনো যদি অর্থনীতিতে বিদেশে অবস্থানরত দেশীয় জনগণের আয় এবং দেশে অবস্থিত বিদেশি জনগণের আয় দুইটা যদি সমান হয়ে যায়, এটা মনে করো 1000 কোটি টাকা, এটাও যদি কি হয়ে যায় 1000 কোটি টাকা হয়ে যায়, তাহলে দুইটা সমান হয়ে গেল। দুইটা সমান হয়ে গেলে তাদের ব্যবধান কি হবে, ব্যবধান x - m = 0 হবে। তাদের ব্যবধান যদি 0 হয়ে যায়, এইটার মান যদি 0 হয়ে যায়, তাহলে জিএনপি = কি হবে, জিডিপি হবে। জিএনপি = জিডিপি হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে জিএনপি এবং জিডিপি কখন ইকুয়াল হয়, সমান হয়, যখন দেশে অবস্থানরত বিদেশি জনগণের আয় এবং যখন এই যে বিদেশে অবস্থানরত দেশীয় জনগণের আয় এবং দেশে অবস্থানরত বিদেশি জনগণের আয় পরস্পর সমান হয়। তার মানে x = যদি m হয়, তাহলে দুটার ব্যবধান x - m এইটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তখন জিএনপি এবং জিডিপির মধ্যে সমতা আসবে। আবার যদি x গ্রেটার দেন কি হয়, m হয়। x গ্রেটার দেন মানে x এর মান খুব খেয়াল, x এর মান বড় মানে প্লাস অংশটা বড়, আর m এর মানটা যদি ছোট হয়, তো বড় বিয়োগ কি ছোট, যেমন মনে করো 10 - 6, তাহলে মানটা কি হলো 4, কি 4 +4। তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে মানটা ধনাত্মক হয়। তাহলে x গ্রেটার দেন m যদি হয়, তাহলে এখানে x - m ধনাত্মক, মানে কি ধনাত্মককে আমরা গ্রেটার দেন 0 বলে থাকি, গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0। তো গ্রেটার দেন যদি 0 হয়, গ্রেটার দেন 0 মানে কি x - m এই অংশটার মানটা ধনাত্মক। ধনাত্মক মানে হচ্ছে জিডিপির সাথে কোনো জিনিস প্লাস হওয়া, যোগ হওয়া। তো জিডিপি একটা ফিগার, এই মানটা মনে করো 10, এই মানটা 10, এটার সাথে আরো কিছু জিনিস কি হলো, যোগ হলো, তো মানটা কত 14। তার মানে জিএনপির মানটা 14 আর জিডিপির মান কত 10। তাহলে জিএনপির মানটা কি হয়ে গেল, বড় হয়ে গেল। তাহলে জিএনপি গ্রেটার দেন জিডিপি। তাহলে কখন জিএনপি গ্রেটার দেন জিডিপি হয়, এই প্রশ্নটার আনসার দিতে হবে যখন x এর মানটা বড় হয়, m এর মানটা ছোট হয়, তখন x - m অংশটা ধনাত্মক হয়ে যায়। ধনাত্মক যদি হয়, তখন অর্থনীতিতে জিএনপির মানটা বড় হয়, জিডিপির মানটা ছোট হয়। এবার আসুন আমরা 3 নাম্বার, যদি x লেস দেন কত হয়, m হয়। x এর মানটা ছোট, m এর মানটা বড়। m এর মান বড় মানে কি দেশে অবস্থানরত বিদেশি জনগণের আয়টা বেশি, m এর মান বেশি। m এর মান বেশি মানে কি মাইনাস অংশটা বেশি। আমরা যদি এভাবে লিখি 6 - 10, তাহলে কত 6 - 10 মাইনাস কত 4, মাইনাস মানটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। m এর মান বড়, মানটা মাইনাস হয়ে গেল। তাহলে মাইনাস মানকে আমরা এভাবে দেখি x - m লেস দেন 0, x - m কি
লেস দেন 0। লেস দেন 0 মানে কি? ঋণাত্মক মান, 0 থেকে ছোট মান মানে কি? মাইনাস মান। এই অংশটা যদি মাইনাস হয়ে যায় তাহলে বিয়োগ করতে হবে। এবং এটার মান হচ্ছে 10। এটা যদি মাইনাস কত হয়? এটা যদি -4 হয়, 10 থেকে 4 গেলে কত হবে? 10 থেকে 4 গেলে 6। তাহলে জিডিপির মান হচ্ছে 10 আর জিএনপির মান কত? জিএনপির মান হচ্ছে 6। জিএনপিটা কি হয়ে গেল? ছোট হয়ে গেল। আমরা লিখতে পারি জিএনপি লেস দেন জিডিপি। তাহলে জিএনপির মান ছোট হলো, জিডিপির মান বড় হলো। তাহলে আমরা দেখলাম একটা অর্থনীতিতে জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি, জিএনপি গ্রেটার দেন জিডিপি, জিএনপি লেস দেন জিডিপি, তিনটেই হতে পারে, তবে এই শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে আমরা এখানে কি করব? ব্যাখ্যাটা উপস্থাপন করব। তাহলে জিএনপি এবং জিডিপির মধ্যে সমতা হতে পারে, জিএনপি গ্রেটার দেন জিডিপি হতে পারে, জিএনপি লেস দেন কি হতে পারে? জিডিপি হতে পারে। এখান থেকে এই 3 ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় কি করতে পারে? আসতে পারে। এখানে হয়তো জিডিপির একটা মান দেয়া হলো, এক্স এর একটা মান দেয়া হলো, এম এর একটা মান কি হলো? দেয়া হলো। তোমাকে বলতে পারে যে জিএনপি কি করো? গণনা করো। তাহলে আমরা এই সমীকরণটা যদি আমরা কি করি জানা থাকে, তাহলে আমরা এটা কি করতে পারবো? গণনা করতে পারবো। আবার দেখো, মনে করো জিএনপির মান দেয়া হলো, এক্স এর মান দেয়া হলো, এম এর মান দেয়া হলো, বলবে জিডিপির মান। তাহলে আমরা বাম জিডিপি এর ডানে আছে, এটাকে কি করব? বামে নিয়ে আসবো। বামে নিয়ে আসবো। যার মানটা বের করতে হয়, সমীকরণের মানটা, যার মানটা বের করতে গেলে কোথায় নিয়ে আসতে হয়? বামে নিয়ে আসতে হয়। বামে নিয়ে এসে আমরা কি করব? মানটা বের করব। তারপরে এখানে প্রশ্ন হতে পারে জিএনপি জিডিপির মধ্যে পার্থক্য, এই প্রশ্ন তো হতেই পারে। আমরা এই পার্থক্যটা সমীকরণের ভিত্তিতে দিতে পারবো, আমরা সংখ্যার ভিত্তিতে এরকম পার্থক্য আমরা কি করতে পারবো? দিতে পারবো। জিএনপির বৈশিষ্ট্য আসতে পারে, জিডিপির বৈশিষ্ট্য আসতে পারে। তো জিএনপি এবং জিডিপি রিলেটেড যে সমস্ত প্রশ্ন হতে পারে তা আমরা করেছি। তা আমরা কি করলাম? আলোচনা করলাম। আশা করা যায় তোমরা এখান থেকে কোনো প্রশ্ন যদি আসে তাহলে এটা আনসার তোমরা দিতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা বর্তমানে আমি এই যে তোমাদের এইচএস একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম চলছে, এই ভর্তি কার্যক্রমে আমি আছি। তো এখানে কাজ করতেছি কলেজে। এই করোনা ভাইরাসের এই সময়েও আমরা আমাদের অফিস কিন্তু খোলা, আমরা অফিসে কাজ করছি। তো আমরা কর্মে নিয়োজিত আছি। সব সেক্টরই এখন আসলে খুলে দেওয়া হয়েছে। হয়তো আমরা পরিবেশ পরিস্থিতির একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। সব সেক্টরেই কর্মে নিয়োজিত আছে, আমরা অফিসে কাজ করতেছি। শুধুমাত্র তোমাদের জন্য এডুকেশন সেক্টরটা এখন ওপেন করতে পারছে না সরকার, বিভিন্ন কারণে, শিক্ষার্থীদের কথা চিন্তা করে। তো আশা করা যায় হয়তো বা আগামী মাস থেকে কলেজ খোলার একটা সম্ভাবনা আমরা দেখতেছি। তো এখন যেহেতু আমরা এই সময়টা এখনো বাসায় অতিক্রম করছি, তো যে সময়টা আমরা এখন পাচ্ছি ওই সময়টা যাতে আমরা বাসায় কাজে লাগাতে পারি পড়াশোনা করে। তোমরা যেহেতু ক্লাস এর এত সময় হয়তো কলেজে পাওয়া যাবে না, কলেজ করলে পরে এইচএসসি ফাইনাল পরীক্ষাটা শুরু হবে, আমরা এটা আশা করতেছি। তো সুতরাং অনলাইনের মাধ্যমে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করা যায় উপকৃত হতে পারবে। এবং প্রত্যেক বিভাগেরই ক্লাস আমাদের কলেজের গ্রুপে, কলেজের পেজে দেওয়া হচ্ছে, তোমরা সেটা সবাই দেখবে। এবং যারা এই ক্লাসের আওতায় এখনো আসা নাই তাদেরকে এই মেসেজ যাতে তোমরা দিতে পারো, দিলে হয়তো তারাও আমাদের সাথে শরিক হতে পারবে, তারাও ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারবে। তো আজকে আমরা এখানেই ক্লাসটা শেষ করলাম। আগামী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে, নতুন বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, এই দোয়া করে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।